আমাদের টেলিভিশন জাতীয় স্কুল কুইজ প্রতিযোগিতায় কুইজ 2025-এ আজ আমরা আপনাদের সামনে নিয়ে এসেছি বাংলাদেশের দুটি স্কুলকে। আমাদের সাথে আছে সৃষ্টি একাডেমিক স্কুল টাঙ্গাইল এবং আছে সেনা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ সাভার ঢাকা। আশা করছি দুজনের একটা দারুণ মেধার লড়াই আপনারা দেখতে পাবেন এবং সেই লড়াই আপনাদেরকে স্বাগত। নাবিলা রশিদ অষ্টম শ্রেণী সেনা পাবলিক স্কুল ও কলেজ সাভার ঢাকা। মায়েরা আমার অষ্টম শ্রেণী সেনা পাবলিক স্কুল ও কলেজ সাভার ঢাকা। পার্থিব চক্রবর্তী নবম শ্রেণী সৃষ্টি একাডেমিক স্কুল টাঙ্গাইল। মোহাম্মদ সোয়াইদ নাইম নবম শ্রেণী সৃষ্টি একাডেমিক স্কুল টাঙ্গাইল। আমাদের অনুষ্ঠানের নিয়মকানুন হচ্ছে প্রথমে জানিয়ে দিই আমাদের অনুষ্ঠানের নিয়ম দুটো ভাগে ভাগ করছে। আমরা একটি বিষয়ভিত্তিক রাউন্ড আর হচ্ছে কুইক কুইজ রাউন্ড। এর দুটো ভাগে আমাদের অনুষ্ঠান ভাগ করা। আর যে সমস্ত বিষয়গুলো থেকে আমরা প্রশ্ন করবো সেগুলো হচ্ছে বাংলাদেশ, খেলাধুলা, সাহিত্য, সংস্কৃতি, তথ্য প্রযুক্তি, ভূগোল, ইতিহাস, সাম্প্রতিক বিশ্ব। বিষয়ভিত্তিক রাউন্ডে প্রতিটি সঠিক উত্তরের জন্য থাকছে 10 নম্বর এবং আমাদের কুইক কুইজ রাউন্ডে প্রতিটি সঠিক উত্তরের জন্য থাকবে 5 নম্বর। যারা আগে বাজার প্রেস করবে তারা উত্তর দেওয়ার সুযোগ পাবে বিষয়ভিত্তিক রাউন্ডে। এই হচ্ছে আমাদের নিয়ম, খুব সহজ। তো শুরু করি আমরা আমাদের আজকের এই আয়োজনের প্রথম বিষয়টি হচ্ছে বাংলাদেশ। বাংলাদেশ থেকে প্রথম প্রশ্ন আসছে, পর্দায় দেখে নিন। ঢাকার বস্তিগুলোতে শিশুদের দেহে নীরব থাকে সীসার বিপজ্জনক মাত্রার উপস্থিতি পাওয়া গেছে এবং 98% দেহে এই বিপজ্জনক উপস্থিতি পাওয়া গেছে। সীসা নির্ভর শিল্প স্থাপনায় 1 থেকে 5 কিলোমিটারের মধ্যে বসবাসকারী শিশুদের রক্তে সীসার মাত্রা ছিল 5 কিলোমিটারের বেশি দূরত্বে বসবাসকারী শিশুদের তুলনায় 43% বেশি। প্রশ্ন হচ্ছে, এই যে শিশুরা সীসায় আক্রান্ত হচ্ছে সেটা আক্রান্ত হচ্ছে কিভাবে, এর সংস্পর্শে আসছে কিভাবে? বাতাসে সীসার উপস্থিতির কারণে। সীসা একটি ভারী ধাতু যেটা বাতাসে কিছু মাত্রায় উপস্থিত থাকলে তার সংস্পর্শে শিশুরা আসলে সেটা তাদের শ্বাসনালীর মাধ্যমে ফুসফুসে প্রবেশ করে এবং নানা ধরনের স্বাস্থ্য জটিলতা সৃষ্টি করে। দেখে নিন আমাদের কম্পিউটার কি বলছে। আমাদের কম্পিউটার বলছে লেড অ্যাসিড ব্যাটারি বানানো বা রিসাইক্লিং করার কারখানা বা স্থান বা যেসব কারখানা বা স্থাপনায় সীসা গলানো বা পোড়ানো হয় এমন সীসা নির্ভর শিল্প স্থাপনাগুলোর কাছাকাছি বসবাস করার কারণে শিশুরা সীসায় আক্রান্ত হচ্ছে। দেখা যাচ্ছে বাংলাদেশে যে আমাদের যেসব জায়গায় অতিরিক্ত ঘনবসতি, বিশেষ করে বস্তি এলাকায় যেটা হচ্ছে, এই যে লেড অ্যাসিড ব্যাটারি যেগুলো আছে এগুলো ভাঙা হয়, ব্যবহার করার পরে এটাকে ভেঙে এটাকে আবার পুনরায় ব্যবহার করার জন্য কাজ করা হয় বা নতুন করে আবার লেড অ্যাসিড ব্যাটারি বানানো হয়। এই যখন ভাঙা হচ্ছে, নতুন করে বানানো হচ্ছে, রিসাইকেল করা হচ্ছে, তখন সেখান থেকে যে সীসাটা গলানো হচ্ছে, পোড়ানো হচ্ছে, সেখান থেকে আমাদের এই শিশুরা আক্রান্ত হচ্ছে। তারপরে তারা বিপজ্জনক মাত্রায় তাদের দেহে এই সীসার উপস্থিতি পাওয়া যাচ্ছে। ওদেরকে নাম্বার দিতে পারছি না, কিন্তু যেহেতু আপনারা চেষ্টা করছেন আপনাদের কোনো নাম্বার আমরা পাচ্ছি না। চলে যাই আমরা আমাদের বাংলা বিভাগের পরের প্রশ্ন দেখি কি আছে আমাদের জন্য। পরের প্রশ্ন আসছে, পর্দায় দেখতে পাচ্ছি একজন বিশেষ মানুষকে। 1971 সালে মুক্তিযুদ্ধ শুরু হলে জেনারেল মোহাম্মদ আতাউদ্দিন ওসমানী মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক হিসেবে নিযুক্ত হন। তিনি বাংলাদেশকে 11টি সেক্টরে বিভক্ত করে প্রতিটি সেক্টরে সেক্টর কমান্ডার নিয়োগ দেন। পাকিস্তানি সেনাবাহিনীর শক্তি বিবেচনায় তিনি গেরিলা যুদ্ধ কৌশলের উপর জোর দেন, যা শত্রুকে বিচ্ছিন্ন ও দুর্বল করতে সফল হয়। গেরিলা ও নিয়মিত যুদ্ধের সমন্বয় মুক্তিযুদ্ধকে সফলতার দিকে নিয়ে যায় জেনারেল ওসমানী। প্রশ্ন হচ্ছে, জেনারেল ওসমানীকে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে অবদানের জন্য কোন রাষ্ট্রীয় খেতাবে ভূষিত করা হয়েছিল? সবার আগে বাজার প্রেস করেছেন সেনা পাবলিক স্কুলের কলেজ সাভার বীর উত্তম। দেখা যাক আপনাদের উত্তর বীর উত্তম সঠিক কিনা। আপনাদের কম্পিউটার কি বলছে? কম্পিউটার বলছে জেনারেল ওসমানীকে বাংলাদেশের স্বাধীনতার জন্য বীর উত্তম উপাধিতে ভূষিত করা হয়েছিল। ভেরি গুড।
ভেরি গুড রামচেনা পাবলিক স্কুল কলেজ আবার ঢাকা, এবং পরবর্তীতে তাকে স্বাধীনতা পুরস্কারে ভূষিত করা হয়। তার স্মৃতিতে ঢাকায় উসমানী উদ্যান, তারপরে উসমানী মেমোরিয়াল হল এবং সিলেটে উসমানী মেডিকেল কলেজ নামকরণ করা হয়েছে, এবং তার বাসভবনকে জাদুঘর আসছে আমাদের পর্দায় দেখতে পাচ্ছি একটি বই যার নাম হচ্ছে দ্য ট্রাভেলস অফ ইবনে বাতুতা। মামা রেজাল্ট আছে নাকি? 1304 থেকে 1368 সাল পর্যন্ত তার জীবনকাল। তিনি ছিলেন মূলত ভ্রমণকারী, ভ্রমণবিদ এবং ঐতিহাসিক। তার পুরো নাম ছিল আবু আব্দুল্লাহ মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ আল লাওয়াকি আল কানসি ইবনে বাতুতা। তখনকার দিনের তো বড় নাম রাখার প্রয়োজন ছিল। তিনি 1400 শতাব্দীর সবচেয়ে বিখ্যাত ভ্রমণকারীদের একজন, যিনি প্রায় 30 বছর ধরে এশিয়া, আফ্রিকা, ইউরোপ, মধ্যপ্রাচ্যের বিভিন্ন অঞ্চল ভ্রমণ করেন, এবং তার ভ্রমণ বৃত্তান্ত তিনি লিখেছিলেন তার একটা গ্রন্থে, যেটার নাম হচ্ছে রিহলা। রিহলা আরবি শব্দ, যার বাংলা করলে দাঁড়ায় হচ্ছে যাত্রা। অর্থাৎ তিনি এই যে এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছেন, সেই যাত্রার বিবরণ তিনি লিখে রেখেছেন এই গ্রন্থে। প্রশ্ন হচ্ছে, ইবনে বতুতা যখন বাংলায় আসেন তখন বাংলার শাসন ভার কার হাতে ছিল? কে ছিলেন তখন বাংলার শাসক? সবার আগে এপাশে সৃষ্টি একাডেমিক স্কুল ঢাকা ফখরুদ্দিন মোবারক শাহ। ফখরুদ্দিন মোবারক শাহ তিনি ছিলেন এর দায়িত্বে। সেনাপাবলিক স্কুলের কলেজ আবার কারণ বাজার পেশ করেছে ফখরুদ্দিন মোবারক শাহ। আপনারা বলছেন ফখরুদ্দিন মোবারক শাহ, দেখে নিন আপনাদের দলের ঠিক সঠিক কিনা। আমাদের কম্পিউটার বলছে 1345 1363 খ্রিস্টাব্দে ইবনে বতুতা যখন আসেন তখন ছিলেন ফখরুদ্দিন মোবারক শাহ। অ্যাবসলিউটলি রাইট, ভেরি ওয়েল ডান। 1345 সালে ইবনে বতুতা বাংলায় পৌঁছেন। তিনি চট্টগ্রাম বন্দর দিয়ে বাংলায় প্রবেশ করেন, এবং তৎকালীন সুলতান ফখরুদ্দিন মোবারক শাহের রাজধানী সোনারগাঁও আসেন, ভ্রমণ করেন। ফখরুদ্দিন মোবারক শাহ সোনারগাঁয়ের স্বাধীন সুলতান ছিলেন, এবং এই অঞ্চলের শাসক হিসেবে 1300 ছিল। ভেরি ওয়েল ডান। 10 বছর খাতায় চলে যায় আমাদের পরের দিকে। দেখি কম্পিউটার কি বলছে। কম্পিউটার পরে প্রশ্ন হচ্ছে, এমন একজনের কথা আমরা জানতে চাই যিনি তার রাজধানী গজনিকে একটি সাংস্কৃতিক কেন্দ্রে রূপান্তরিত করেছিলেন। তিনি বিখ্যাত ফার্সি কবি ফেরদৌসী কিতাবুল হিন্দ বিশাল মসজিদ, গ্রন্থাগার এবং মাদ্রাসা নির্মাণ করেন। তার নির্মিত প্রায় দলের পরিবারের কাছ থেকে মনে হচ্ছে হতে পারবে, তবে যেই আমাদের কম্পিউটারের কাছে কম্পিউটার বলছে তিনি হচ্ছেন সুলতান মাহমুদ গজনবী। সুলতান মাহমুদ গজনবী, গজনীর সুলতান। 971-এর 2রা নভেম্বর তিনি জন্মগ্রহণ করেন, এবং 1030 সালে 30 এপ্রিল তিনি মৃত্যুবরণ করেন। তিনি ছিলেন গজনবী সাম্রাজ্যের সবচেয়ে বিখ্যাত শাসক, এবং মধ্যযুগের যে ইসলামী বিশ্বের একজন প্রভাবশালী সুলতান। তিনি তার সামরিক অভিযান, বিশেষ করে ভারতীয় উপমহাদেশের 17টি অভিযানের জন্য বিখ্যাত। মানে বলা হয়ে থাকে তিনি 17 বার ভারত আক্রমণ করেন, যার মাধ্যমে গজনী সাম্রাজ্যের প্রভাব বিস্তার করেন এবং প্রচুর সম্পদ অর্জন করেন। বলা হয় যে তিনি শিল্পকলা, সাহিত্য এবং স্থাপত্যের পৃষ্ঠপোষক ছিলেন। সুলতান মাহমুদ গজনবী। অলরাইট, সাথে শেষ হয়ে গেল আমাদের ইতিহাস বিভাগ থেকে 2টি প্রশ্ন। চলে যাই পরের বিষয়, বিজ্ঞান ও প্রযুক্তি। বিজ্ঞান ও প্রযুক্তি থেকে প্রথম প্রশ্ন আসছে পর্দায়। অনেক সময় হয়ে যায় যে আমাদের হাত যখন কেটে যায় বা কোনোভাবে যদি কাটা ছেঁড়া পায়, তখন দেখা যায় কিছু সময় পর রক্ত অটোমেটিক্যালি নিজে নিজে বন্ধ হয়ে যায়। অথচ যে এই রক্ত বা শরীর কি করে জানে যে নিজে নিজে রক্তটা থামতে হবে বা রক্ত বন্ধ হয়ে যাবে? হ্যাঁ, এই যে রক্ত জমাট বাঁধার যে প্রক্রিয়াটি আছে, এরপর ছিল কোন বৈজ্ঞানিক জিনিসটা কাজ করে, কোন বৈজ্ঞানিক ফর্মুলাটা বা প্রক্রিয়াটা কাজ করে, কে বলতে পারে? ইয়াস, সবার আগে সৃষ্টি একাডেমিক স্কুলটা নয়, অনুচক্রিকা। আজ যদি ব্যক্ত করে আমাকে বলে। অনুচক্রিকার মধ্যে থ্রম্বোপ্লাস্টিন বিদ্যমান থাকে, যা সাধারণত সেই মানে যে স্থানে আমাদের রক্তপাত হচ্ছে সেই স্থানে গিয়ে জমাট বাঁধে, এবং একটি প্রোটিনকে সাহায্য করে সেই স্থানে রক্ত জমাট বাঁধা বন্ধ করতে, যাকে থ্রম্বোবিন বলা হয়। আচ্ছা, এবং তারপরে রক্তটা অটোমেটিক বন্ধ হয়েছে। দেখে নিই
আপনাদের উত্তর আমাদের কম্পিউটার সঠিক মনে করছে কিনা কিছু কিছু বলে কম্পিউটার হচ্ছে রক্তে থাকা প্লেটলেট নামক কোষ এবং ফাইব্রিন নামক প্রোটিন রক্ত জমাট বাড়তে সাহায্য করে ক্ষতস্থানে প্লেটলেট জমে যায় এবং এক ধরনের সংকেত সে দেয় মস্তিষ্ককে এবং দিয়ে রক্ত জমা প্রক্রিয়া শুরু করে একটি রক্তপাত বন্ধ করে এবং সংক্রমণ প্রতিরোধ করে Absolutely right, very well done. Class 10, Christian Academic School, Tamil. Very well. পরের প্রশ্ন দেখি এবারে সঠিক উত্তর কোন দল দিতে পারে আমাদের পরের প্রশ্ন আসছে পর্দায় আবারও ব্যাটারি যেগুলো আছে ব্যাটারি আসলে কিভাবে কাজ করে এবং একটা ব্যাটারির ভিতরে কি থাকে আসলে আমরা সবাই ব্যাটারি আমরা জানি আমরা বিভিন্ন খেলনার মধ্যে রিমোটে আমরা ব্যাটারি ব্যবহার করি সবার আগে ব্যবহার করছেন সৃষ্টি একাডেমিক স্কুল না সাধারণত ব্যাটারি একটি বর্তনীর মাধ্যমে কাজ করে থাকে। ব্যাটারি এক প্রান্ত ধনাত্মক হয় এবং এক প্রান্ত ঋণাত্মক হয়। এটিকে একটি বর্তনীতে সংযুক্ত করা হলে ইলেকট্রনের প্রবাহ সৃষ্টির মাধ্যমে এটি বিদ্যুৎ উৎপাদনে সাহায্য করে। এর মাঝে লিথিয়াম আয়ন হল ব্যাটারি কার্বনিক উপাদান যা এই প্রক্রিয়া পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং ব্যাটারিকে সাহায্য করে। আচ্ছা দেখা যাক বাজার প্রেস করছেন পাশে সেনা পাবলিক স্কুল পাবলিক সার্ভার তাকে তারা এক মিনিট দেয় কিনা একটি ব্যাটারির প্লাস এবং মাইনাস অর্থাৎ ধনাত্মক এবং ঋণাত্মক প্রান্ত তড়িতের মাধ্যম দিয়ে সংযোগ করলে তাদের মধ্যে ইলেকট্রন প্রবাহ এবং তড়িৎ যে বিভব পার্থক্যের মাধ্যমে ব্যাটারি কাজ করে এবং এটার ব্যাটারি তৈরি করা হয় এক ধরনের মিশ্রণ থেকে যার ফলে অ্যামোনিয়াম ক্লোরাইড কয়লার গুঁড়া এবং এগুলোকে মিশিয়ে এবং একটি দস্তার চোঙ বা স্টিলের কোনো পাত্র দিয়ে এই ব্যাটারিকে তৈরি করা হয়। এটা ভেতরে কি থাকে একটু বলতে পারবেন যে ব্যাটারির ভেতরে কি ব্যাটারির ভিতরে অ্যামোনিয়াম ক্লোরাইড বা NH4Cl এর একটি মিশ্রণ থাকে এবং এটিকে জিঙ্ক বা দস্তার একটি পুরো পাত দ্বারা আবৃত করা হয়। ব্যাটারির ভিতরে একটি কার্বন বন্ধ থাকে এবং এর এক প্রান্ত থাকে ধনাত্মক এক প্রান্ত থাকে ঋণাত্মক যার দ্বারা এটি তড়িৎ বিভব প্রান্তের মধ্যে সংযোগ হয়ে বিদ্যুৎ উৎপাদন করে। দেখে নিই আমাদের কম্পিউটার আপনাদের ব্যাখ্যার সাথে একটা কোশ্চেন করে কিনা আমাদের কম্পিউটার বলছে ব্যাটারির ভিতর থাকে দুটি ইলেকট্রন এবং একটা ইলেকট্রোলাইট রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে ইলেকট্রন একটি দিক থেকে অন্য দিকে প্রবাহিত হয় যার ফলে বৈদ্যুতিক শক্তি তৈরি হয় এটি একটি রাসায়নিক থেকে বৈদ্যুতিক শক্তি রূপান্তর আপনারা যা বলেছেন মোটামুটি সেটা কি বিজ্ঞানের ভাষায় এটা এখানে বলেছে দুধের সাথে তো দিয়েছেন দুধের ভেরি ভেরি এই সাথে পরের বিষয়ে সাহিত্য এবং সংস্কৃতি সাহিত্য সংস্কৃতিকে প্রথম প্রশ্ন আসছে পর্দায় দেখতে পাচ্ছি একজন ভদ্রলোককে যিনি কৌশল থেকেই লেখালেখি শুরু করেন শিক্ষকের কাছ থেকে নিজের নাম লুকাতে ছদ্মনামের আশ্রয় দেন তিনি এবং লেখক হিসেবে নাম ধারণ করেন বনফুল বনের তিনি হাজারটা বেশি কবিতা লিখেছেন 586 ছোট গল্প লিখেছেন 60টি উপন্যাস 5টি নাটক জীবনী ছাড়াও অসংখ্য প্রবন্ধ রচনা করেছেন বনফুল ছদ্মনামে তার পরিচয়টা আমরা বেশি জানি প্রশ্ন হচ্ছে বনফুলের আসল নাম সবার আগে বাজার প্রেস করেছেন সৃষ্টি একাডেমিক স্কুল টাঙ্গাইল উত্তরটি হচ্ছে বলাইচাঁদ মুখোপাধ্যায়। বলাইচাঁদ মুখোপাধ্যায় আচ্ছা দেখা যাক বনফুলের চিরকাল ছদ্মনাম আপনারা বলছেন যে আসলে বলাইচাঁদ মুখোপাধ্যায় দেখে আমাদের কম্পিউটার কি বলে কম্পিউটার বলছে তার নাম হচ্ছে বলাইচাঁদ মুখোপাধ্যায় 1899 সালে 19 জুলাই তিনি জন্মগ্রহণ করেন এবং 1919 এবং সেটা প্রকাশ করার মধ্যে দিয়ে তার জীবনে লেখা সূত্রপাত হবে এবং তিনি শনিবারের চিঠি সে সময় বিখ্যাত সাহিত্য পত্রিকা তিনি ব্যঙ্গ কবিতা প্যারেল নিয়ে এগিয়ে লিখতেন এবং সে সময় তিনি প্রথম প্রকাশিকার মতো বনফুল নাম দিয়ে নামটা দিয়েছেন নেতাদের যাতে তার স্কুলের টিচার যেন ধরে ফেলতে না পারে যে তার কবিতা ছাপা হচ্ছে তো তাকে বলতে না পারে পরে লেখা বাদ দিয়ে যিনি কি হচ্ছে সেটার জন্য তিনি প্রথম থেকে ছদ্মনাম করেছিলেন বনফুল অসাধারণ লেখক বলা যায় এবং তার ছোট গল্প বাংলা সাহিত্যে একটা অসাধারণ গল্প তাই না 10 নম্বর চলে গেল সৃষ্টি একাডেমিক স্কুল টাঙ্গাইলের কাছে ছাত্র সংস্কৃতি থেকে দ্বিতীয় প্রশ্ন আসছে আমাদের পর্দায় ব্যতিক্রম প্রশ্ন দেখতে পাচ্ছি আমাদের খ্রিস্টীয় চতুর্থ বা পঞ্চম শতাব্দী কবি কালিদাস
এই গীতিকাব্য রচনা করেন যা সংস্কৃত সাহিত্যের শ্রেষ্ঠ নিদর্শনগুলোর একটি। এটি প্রেম এবং বিরহের কাব্য। দুটো ভাগে এই কাব্যটি বিভক্ত। একটি হচ্ছে পূর্ব মেঘ, আরেকটি হচ্ছে উত্তর মেঘ। মেঘের আগে, মেঘের পরে। গল্পের কেন্দ্রে আছে একজন বিরোধী যুক্ত, যিনি কুবেরের অভিশাপে রামগিরি মানে রামটেক পাহাড়ে নির্বাসিত হন। তখন তিনি একটা মেঘের কাছে তিনি বার্তা দেন যে তিনি আমার বার্তা আমার প্রিয়তমের কাছে পৌঁছে দেবেন। এই যে অনুরোধ করছেন এবং এই মেঘ যে তার বার্তা বহন করে নিয়ে যাচ্ছে তার প্রিয়তমার কাছে, খাল বিল নদী নালা প্রকৃতি পার হচ্ছে, এই পুরো ব্যাপারটার বর্ণনাই হচ্ছে এই গীতিকাব্যের মূল। প্রশ্ন হচ্ছে কবি কালিদাস রচিত এই গীতিকাব্যের নাম বিশ্ববিখ্যাত গীতিকাব্য, যেটা অসংখ্য দেশে এটি অনুবাদ করা হয়েছে। বাবা প্রেস করছেন সৃষ্টি একেবারে সেটা নয়, মেঘদূত। মেঘদূত দেখে নেই মেঘদূত সঠিক উত্তর কিনা। কবিতা কালিদাসের সৃষ্টি, আমাদের কম্পিউটার বলছে অ্যাবসলিউটলি রাইট, মেঘদূত। মেঘকে দূত হিসেবে বর্ণনা করে কবি ভারতের প্রাকৃতিক সৌন্দর্য, নদী, পাহাড়, বন এবং সমুদ্র একটি মনোরম চিত্র তুলে। কালিদাসের মেঘদূত এটা হচ্ছে মন্দাক্রান্ত ছন্দ বলা হয়, সেই ছন্দে রচিত, এবং এই গীতিবনতা এটার সৌন্দর্য বাড়িয়ে ছন্দ এবং প্রকৃতি, প্রেম, দর্শন সবকিছুর এক অপূর্ব সমন্বয় এই নীতি, এবং পরবর্তীতে বিভিন্ন ভাষায় এটি অনুদিত হয়েছে। আবারও সৃষ্টি একাডেমিক করে চলে যাচ্ছি আমাদের পরবর্তী বিষয় ভূগোল। ভূগোল থেকে আসছে প্রথম প্রশ্ন। দেখতে পাচ্ছি মিশরের সিনাই উপদ্বীপের পশ্চিমে অবস্থিত একটি কৃত্রিম সামুদ্রিক খাল নিয়ে আমরা কথা বলছি। এটি ভূমধ্য সাগরকে লোহিত সাগরের সাথে যুক্ত করেছে। ভূমধ্য সাগর একদিকে, লোহিত সাগরের একদিকে যুক্ত করেছে এই খাল। ফার্দিনান্দ ডি লেসেপস নামে একজন ফরাসি প্রকৌশলী এই খাল খননের উদ্যোগ বা প্রশ্ন বিখ্যাত এই খালটির নাম কি? খালটির নাম কি? সবার আগে বাজার প্রেস করেছেন সেনা পাবলিক স্কুল কলেজ সাভার, ঢাকা। সুয়েজ খাল। সুয়েজ খাল। দেখা যাক আপনাদের তো সঠিক কিনা। এই পাশের সৃষ্টি একাডেমিক স্কুলটা নয়, তারা বাজার প্রেস করেছেন সুয়েজ খাল। আপনারা বলছেন সুয়েজ খাল। দেখে নিন আমাদের কম্পিউটার কি বলে। কম্পিউটার বলছে এটি হচ্ছে সুয়েজ খাল। অ্যাবসলিউটলি রাইট, একদম সঠিক উত্তর, সুয়েজ খাল। 10 বছর ধরে খাল খননের পর খালটি 1869 সালে ব্যবহার শুরু হয়, এবং সুয়েজ খাল ব্যবহারের ফলে যেটা হয়েছে যে উত্তরে ইউরোপ থেকে দক্ষিণে এশিয়ায় যেতে আগে পুরো আফ্রিকা মহাদেশটা ঘুরতে হতো। এই সুয়েজ খালের ফলে এখন এই পুরো পথটা আর করতে হয় না, এখন সরাসরি খুব কম ডিস্টেন্সে তারা যেতে পারে। সুয়েজ খাল। পরের প্রশ্ন আসছে পর্দায় ভূগোল বিভাগের, তবে প্রশ্নটা ভূগোলের বিষয়ে খাওয়া দাওয়া খুবই মজার একটা খাবারের ছবি আমরা এখন দেখতে পাবো পর্দায়। এই হচ্ছে সেই খাবার। এই খাবারটি হচ্ছে ভিনেগার দেওয়া ভাত এবং সামুদ্রিক মাছ নেতা, তার সাথে আছে সবজি এবং নানা রকমের ফল দিয়ে তৈরি করা। সাধারণত বাদামি অথবা সাদা ভাত দিয়ে তৈরি করা হয়। এতে এক ধরনের সামুদ্রিক মাছ দেওয়া হয়, যেটা সাধারণত কাঁচা অবস্থায় হয়। খুবই জনপ্রিয় একটি খাবার, একটি দেশের জাতীয় খাবার বলা যায়। প্রশ্ন হচ্ছে যে বিদেশি এই জনপ্রিয় খাবারের নাম কি, কোন দেশের খাবার? সবার জন্য প্রেস করছেন সৃষ্টি একাডেমিক স্কুল টাঙ্গাইল। সুশি। সুশি কোন দেশের খাবার? জাপানিজ। জাপানিজ খাবার। সেনা পাবলিক স্কুল কলেজ সাভার, আপনারা বাজার প্রেস করছেন আপনাদের তো। এই খাবারের নাম হলো সুশি এবং এটা জাপানি। এটা জাপানের খাবার, তাই তো? দেখা যাক এটা সুশি কিনা বলতে জাপানিজ ফুড কিনা আমাদের কম্পিউটার কিনা দেখে নিই। আমাদের কম্পিউটার বলছে এটি হচ্ছে সুশি। সুশি জাপানের ব্যাপকভাবে জনপ্রিয়
এবং এটা পরিবেশন করা হয় সাধারণত আদা, মূলা, সয়া সস এসব দিয়ে। সুশি যে কেবল জাপানি জনপ্রিয় তা না, এখন বিশ্বজুড়ে বিভিন্ন দেশে সুশি খুবই জনপ্রিয়। এমনকি বাংলাদেশেও কিন্তু সুশি খাবার পাওয়া যায়। স্পেশালি কয়েকটা রেস্টুরেন্ট তৈরি হয়েছে যারা এই সুশি পরিবেশন করে। অলরাইট, খাবারের গল্প করতে করতেই শেষ হয়ে গেল আমাদের এই দুটি প্রশ্ন ভূগোল বিভাগ থেকে। এবারে যে বিষয়ের প্রশ্ন আসছে সেটি হচ্ছে খেলাধুলা। খেলাধুলা থেকে প্রথম প্রশ্ন আসছে আমাদের পর্দায়। জুলাই মাসে শ্রীলঙ্কার বিপক্ষে একটি ওয়ানডে জেতার পর বাংলাদেশ আইসিসি ওয়ানডে র্যাঙ্কিংয়ে এক ধাপ এগিয়ে ছিল, কিন্তু আবারও অবনমন ঘটেছে বাংলাদেশে। 10 অগস্ট পর্যন্ত আইসিসির হালদার র্যাঙ্কিংয়ে বাংলাদেশের এমন অবস্থান উঠে এসেছে। প্রশ্ন হচ্ছে 10 অগস্ট পর্যন্ত আইসিসি ওয়ানডে র্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবস্থান এখন কততম? সবার আগে বাজার ফেস করেছেন সৃষ্টি একাডেমিক স্কুল টাঙ্গাইল। 10তম। 10ম অবস্থানে রয়েছে আমাদের বাংলাদেশ ক্রিকেট দল। দেখা যাক আপনাদের উত্তর সঠিক কিনা। এটা আমাদের কম্পিউটার বলছে 10ম অবস্থানে র্যাঙ্কিংয়ে 20 দলের মধ্যে নবম থেকে আবারও 10ম স্থানে নেমে গেছে বাংলাদেশ ক্রিকেট দল। বর্তমানে ওয়েস্ট ইন্ডিজের রেটিং হচ্ছে 78, বাংলাদেশের রেটিং হচ্ছে 77। 124 রেটিং নিয়ে র্যাঙ্কিংয়ে শীর্ষে আছে ভারত, দ্বিতীয় স্থানে আছে নিউজিল্যান্ড যাদের রেটিং 109। এবং বাংলাদেশ এখন আবার আস্তে আস্তে ধীরে ধীরে খেলায় ফিরছে। আমরা আশা করি যে বাংলাদেশ আগে যেমন একটা ভালো অবস্থানে ছিল, ধীরে ধীরে আবার র্যাঙ্কিংয়ে ভালো কিছু একটা করবে। অলরাইট, চলে যাই আমাদের পরের প্রশ্ন। তবে তার আগে অবশ্যই 10 নম্বর আমাদের সৃষ্টি একাডেমি স্কুল টাঙ্গাইলের জন্য। পরের প্রশ্ন একটা অলিম্পিক, দেখে এই অলিম্পিক থেকে আপনারা চিনতে পারেন। গ্রীষ্মকালীন প্যারালিম্পিক গেমস 2024 সালে ফ্রান্সের প্যারিসে অনুষ্ঠিত হয়েছিল 28 আগস্ট থেকে 8 সেপ্টেম্বর 2024। পরবর্তী গেমস হবে 2026-এ, যেটা শীতকালীন প্যারা অলিম্পিক, যা ইটালির মিলান কর্টিনা ডি এম্পেজোতে অনুষ্ঠিত হবে। প্রশ্ন হচ্ছে যে প্যারা অলিম্পিক গেমসটা কি? ইয়েস, বাজার প্রেস করছে সৃষ্টি একাডেমি স্কুল টাঙ্গাইল। প্যারা অলিম্পিক গেমস হলো বিশেষ চাহিদা সম্পন্ন বা প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য এক ধরনের বিশেষ অলিম্পিক্স। সাধারণত বিশেষ চাহিদা সম্পন্ন বিভিন্ন ব্যক্তি তাদের সক্ষমতা, মানে তাদের যতটুকু সক্ষমতা রয়েছে সে বিবেচনায় এতে অংশগ্রহণ করে থাকে। আচ্ছা, বাহ, অনেক বিস্তারিত বললেন। দেখি আমাদের কম্পিউটার কি বলে। কম্পিউটার বলছে যে প্যারা অলিম্পিক গেমস হলো আংশিক বা সম্পূর্ণ প্রতিবন্ধী বা বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের জন্য ক্রীড়া অনুষ্ঠান, আন্তর্জাতিক বহু ক্রীড়া প্রতিযোগিতা। এতে শ্রবণ শক্তি, দৃষ্টিশক্তি, মানসিক দক্ষতা, শারীরিক প্রতিবন্ধকতা, যেমন হুইল চেয়ার ব্যবহারকারী বা অঙ্গহানি থাকায় সমস্ত যেসব ক্রীড়াবিদ আছে তারা অংশ নেয়। এবং এই গেমস দুধরনের হতে পারে, গ্রীষ্মকালে এবং শীতকালে হতে। স্কুল পেয়ে যাচ্ছেন আবারও 10 নম্বর। প্রশ্নোত্তরের পালায় আমরা একটু গল্প করতে চাই আমাদের প্রতিনিধিদের সাথে। প্রথমে সৃষ্টি একাডেমি স্কুল টাঙ্গাইল, আপনার সাথে জানতে চাই যে আপনাদের স্কুলে কার্যক্রম কতটা হতে পারে? আমাদের স্কুলে দৈনন্দিন পড়ালেখার পাশাপাশি বিভিন্ন ধরনের সহশিক্ষা কার্যক্রমে অংশগ্রহণ করা হয়। আমাদের স্কুলে যে ক্লাবগুলো রয়েছে তার মধ্যে অন্যতম হলো বিতর্ক ক্লাব বা ডিবেট ক্লাব, স্পোর্টস অ্যান্ড কালচারাল ক্লাব, চেস ক্লাব, ম্যাথমেটিক্স ক্লাব। এছাড়াও আমাদের রয়েছে ল্যাঙ্গুয়েজ ক্লাব। আমাদের প্রত্যেক সপ্তাহের শনিবারে প্রত্যেকের পছন্দ অনুযায়ী এই ক্লাবগুলোতে তাদেরকে তাদের দক্ষতার উন্নয়ন ঘটানো হয় এবং বিভিন্ন ধরনের প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য প্রস্তুত করে তোলা হয়। এইবারই আমরা প্রথম এই কুইজে অংশগ্রহণ করার সুযোগ পেলাম। বাহ, চমৎকার। আশা করছি যে পরের বার প্রতিবার আমরা সৃষ্টি একাডেমি স্কুল টাঙ্গাইলকে পাবো। সেটা পাবলিক স্কুলের কলেজ সাফার ঢাকা। সম্ভবত আপনারা এবারই প্রথম অংশ নিলেন স্কুলকে, তাই না? তো আপনাদের স্কুল সম্পর্কে জানতে চাই। আপনার স্কুলে কি কি করা হয়, এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস আছে কিনা, বিভিন্ন ধরনের ক্লাব আছে কিনা, যদি তোমার একটু বলেন। আমাদের বিদ্যালয় থেকে প্রত্যেক বছরই বিভিন্ন প্রতিযোগিতা আমরা অংশগ্রহণ করে থাকি এবং বিভিন্ন কোকারিকুলাম অ্যাক্টিভিটিসে আমরা প্রত্যেক সময় আমরা নিজেদের সর্বোচ্চ চেষ্টা দেওয়ার চেষ্টা করি। গতবার
জাতীয় শিক্ষা সপ্তাহে আমাদের বিদ্যালয় সেনাপল্লী স্কুল ও কলেজ শ্রেষ্ঠ স্কুল হিসেবে নির্বাচিত হয়েছিল এবং মাধ্যমিক পর্যায়ে মাধ্যমিক পর্যায়ে আচ্ছা আচ্ছা আমাদের স্কুলের মোট ক্লাব রয়েছে 29টি। কি কি খেলা আছে? তার মধ্যে কয়েকটি উল্লেখযোগ্য হলো ল্যাঙ্গুয়েজ ক্লাব, ভাষা সাহিত্য ক্লাব, কম্পিউটার ক্লাব, ডিবেট ক্লাব, জেনারেল নলেজ ক্লাব এবং স্পোর্টস ক্লাব, কালচারাল ক্লাব এবং আরও অন্যান্য হ্যান্ডরাইটিং ক্লাব, হ্যান্ডরাইটিং ক্লাব আছে, বাহ। রোবোটিক্স ক্লাব, রোবোটিক্স ক্লাব আছে, টেকনোলজি ক্লাব। বাহ বাহ। খুবই খুবই ভালো। আমি বলবো যে এত এত ক্লাব আছে, আপনারা কি কোনো ক্লাবে বলবেন? জি, সাধারণ জ্ঞান ক্লাবের নাম। আচ্ছা, আপনি আমি সাধারণত আপনার সাধারণ জ্ঞানের যে ক্লাব রয়েছে সেটা বলবেন। আপনাদের ক্লাব কার্যক্রম কি প্রতি সপ্তাহে হয় নাকি এক মাসে একবার না 3 মাসে একবার না প্রত্যেক সপ্তাহে হয়। প্রত্যেক সপ্তাহে জি। ক্লাব কার্যক্রম হয়? আরে বাহ, খুব চমৎকার। এবং এটা খুব জরুরি যে কোনো স্কুলের জন্য যে প্রতি সপ্তাহে ক্লাব কার্যক্রম পরিচালনা করা। তাতে হয় কি যে ছেলেমেয়েদের একটা ক্লাবে কাজ করার যে অভিজ্ঞতা হয় সেটার মাধ্যমে ধীরে ধীরে আগামী দিনে স্কুল নাগরিক হিসেবে গড়ে ওঠার যে জিনিসগুলো লাগে, যে দক্ষতাগুলো লাগে, যে সফট স্কিলগুলো লাগে সেগুলো গড়ে ওঠে। খুব ভালো লাগলো সেনা পাবলিক স্কুলের কলেজ সাভার ঢাকা আপনাদের স্কুলের এই কার্যক্রম সম্পর্কের জন্য চমৎকার। very good. সৃষ্টি একাডেমিক স্কুল তারাই আপনাদের কাছ থেকে আমি আরেকটু জানতে চাইবো যে আপনাদের স্কুলে কি কোনো ধরনের স্কাউট কার্যক্রম কিংবা গার্লস গাইড বা এই ধরনের কোনো কিছু কি আছে? আমাদের বিদ্যালয়ে স্কাউট বা গার্লস কার্যক্রম পরিচালনার জন্য মাঠের অপ্রতুলতা রয়েছে। তবে আমাদের স্কুলের মাধ্যমে আমাদেরকে এই বছর বিশেষ একটি ট্রেনিং এর জন্য আমাদের প্রস্তুত করা হচ্ছে এবং আশা করা যায় আগামী ট্রেনিং প্রেরণ করা হবে। বা তো আপনাদের স্কুলে কি কোনো অলিম্পিয়াড হয়? বিভিন্ন ধরনের অলিম্পিয়াড হবে, যেমন ন্যাশনাল অলিম্পিয়াড, বায়োলজি অলিম্পিয়াড, রোবোটিক্স অলিম্পিয়াড, এসব কি আপনারা অংশ নেন? হ্যাঁ, আমরা বেশিরভাগ বলে অংশগ্রহণ করার চেষ্টা করি, সর্বাত্মক চেষ্টা করি। আমরা বিশেষ করে ম্যাথ অলিম্পিয়াড, বিভিন্ন ধরনের বায়োলজি অলিম্পিয়াডে অংশগ্রহণ বেশি করি। তো আমরা সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাই। আমরা যে বিষয়ে পারদর্শী সেই বিষয়ে আমরা অংশগ্রহণ করবো ইনশাআল্লাহ। আরে বাহ, চমৎকার, ভেরি গুড। কুইজ 1 মিনিট 10টি প্রশ্ন, প্রতিটি সপ্তাহের জন্য থাকবে 5 নম্বর এবং সেই সুযোগ সবার আগে রয়েছে সেনা পাবলিক স্কুলের কলেজ সাভার ঢাকার জন্য। যদি সেনা পাবলিক স্কুলের কলেজ আপনাদের 1 মিনিট সময় শুরু হচ্ছে এখন। কাপ্তাইলে কোন জেলা অবস্থিত? আইজাক নিউটন কোন দেশকে বিজ্ঞানী ছিলেন? ব্রিটেনে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের মেয়াদ কত বছর? 5 বছর। গোল্ডেন ফাইবার বলা হয় কোন খণ্ড? পাঠ বাংলাদেশের জাতীয় বৃক্ষ মাউন্ট এভারেস্ট কোন তিনটি দেশের মধ্যে অবস্থিত? চীন ও নেপাল। ব্লু ইকোনমি বলতে কি বোঝায়? আফ্রিকার সবচেয়ে বড় মহিলা নেলসন ম্যান্ডেলা কোন দেশের নেতা? আফ্রিকা, সাউথ আফ্রিকা। সাউথ আফ্রিকা। প্রেরণশীলের রং সবুজ। কাপ্তাইলে কোন জেলা? আইজাক নিউটন কোন দেশের ব্রিটেন। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের মেয়াদ কত বছর? গোল্ডেন ফাইবার বলা হয় কোন পার্কে। বাংলাদেশের জাতীয় বৃক্ষ আন্দাজ। মাউন্ট এভারেস্ট কোন দুটি দেশের মধ্যে? চীন ও নেপাল। ব্লু ইকোনমি বলতে কি বোঝায়? আফ্রিকার সবচেয়ে জনবহুল দেশ নাইজেরিয়া। নাইজেরিয়া। নেলসন ম্যান্ডেলা কোন দেশের নেতা ছিলেন? সাউথ আফ্রিকা। সাউথ আফ্রিকায় থেকে গেলেন এক করে দেখে নিই সঠিক প্রশ্নের সঠিক উত্তর আমরা পেলাম সেনা পাবলিক স্কুলের কলেজের কাছ থেকে। আমাদের কনফিউজ হচ্ছে ক্লোরোফিলের রং হচ্ছে সবুজ। কাপ্তাইলে রাঙামাটি জেলায় আইজাক নিউটন ইংল্যান্ডের মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের মেয়াদ 4 বছর। গোল্ডেন ফাইবার পার্ক ভারতের জাতীয় বৃক্ষ আমগাছ। মাউন্ট এভারেস্ট নেপাল পৃথিবীর প্রতিবেশী দেশে ব্লু ইকোনমি সমুদ্র সম্পদ ভিত্তিক অর্থনীতি। আফ্রিকার জনবহুল দেশ নাইজেরিয়া। নেলসন ম্যান্ডেলা দক্ষিণ আফ্রিকা। দেখা যাচ্ছে 8টি প্রশ্নের সঠিক উত্তর আমরা পেয়েছি সেনা পাবলিক স্কুলের কলেজ সাভার ঢাকার কাছ থেকে। তারা পেয়ে যাচ্ছে 40 অভিনন্দন সেনা পাবলিক স্কুলের কলেজ। এবারে পালা সৃষ্টি একাডেমিক স্কুল থানায় আপনাদের 1 মিনিট সময় 10টি প্রশ্ন শুরু হচ্ছে এখন। মৌলিক রং কয়টি? 3টি। চলনবিল প্রধানত কোন জেলায় অবস্থিত? নাটক। লুই পাস্তুর কোন দেশের বিজ্ঞানী ছিল? ফ্রান্স। মার্কিন প্রেসিডেন্টের বাসভবনের নাম কি? হোয়াইট হাউস। রবি শস্য বলা হয় কোন শস্য? শীতকালীন শস্য। শীতকালীন শস্য। বাংলাদেশের জাতীয় প্রতীক কি? সাত। মাউন্ট কিলিমাঞ্জারো কোন মহাদেশে? আফ্রিকা। সুইজারল্যান্ড কোন দেশের বিখ্যাত? সুইজারল্যান্ড।
ইউরোপের প্রবেশদ্বার বলা হয় কোন শহরটি? ওয়েস্টার্ন চার্চিল কোন দেশে যেটা? মৌলিক রং পাটনা চলনবিল কোন জেলা? লুই পাস্তুর কোন দেশে বিজ্ঞান? ফ্রান্স মার্কিন প্রেসিডেন্টের বাস্তবের নাম? হোয়াইট হাউস রবি শস্য বলা হয় কোন শস্যকে? শীতকালীন শস্য। বাংলাদেশের জাতীয় প্রতীক চকলা মানুষ সুইস ব্যাংক কোন দেশে বিখ্যাত ব্যাংক? ইউরোপের প্রবেশদ্বার বলা হয় কোন শহরকে? ওয়েস্টার্ন চার্চিল কোন দেশে যেটা ছিলেন? এক মিনিট সময় দেখে নিই কপিকে সঠিক উত্তর আমরা পেলাম আমাদের কপিতে মৌলিক রং হচ্ছে তিনটি চলনবিল নাটরে লুই পাস্তুর ফ্রান্সের বিজ্ঞানী ছিলেন। মার্কিন প্রেসিডেন্টের বাসভবনের নাম হোয়াইট হাউস। রবি শস্য শীতকালীন। বাংলাদেশের জাতীয় প্রতীক শাপলা। দেখা যাচ্ছে আজকের প্রশ্নের সঠিক উত্তর আমরা পেয়েছি সৃষ্টি একাডেমি স্কুল অফ ফাইন্যান্স থেকে। তারাও পেয়ে যাচ্ছে 40 নম্বর। সৃষ্টি একাডেমি স্কুল থানায় বাকি দিন আবেদন অংশ নিন কুইজটি 2025। দেখতে দেখতে চলে এসছে অনুষ্ঠানের শেষ প্রান্তে। জানিয়ে দিই ফাইনালি কত স্কোর করলেন সৃষ্টি একাডেমিক স্কুল থানায়। সেখানে আছেন নবম শ্রেণীর ছাত্র পার্থিব চক্রবর্তী এবং আছেন নবম শ্রেণীর আরেক ছাত্র মোহাম্মদ সুয়াইদ নাইম। তারা দুজনে মিলে অর্জন করেছেন দলের জন্য সর্বমোট 130 নম্বর। অভিনন্দন সৃষ্টি একাডেমিক স্কুল থানায়। এ পাশে রয়েছেন সেনা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ সাভার। দুজনে মিলে সেনা পাবলিক স্কুল ও কলেজ সাভার ঢাকার জন্য অর্জন করেছেন সর্বমোট 90 নম্বর। অভিনন্দন সেনা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ সাভার। ধন্যবাদ আপনাদের যারা আমাদের সাথে দেখবেন।